শিবিরের গণতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা। কিন্তু আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেক্রেটারি সভাপতি হচ্ছে, অফিস সম্পাদক সেক্রেটারি হচ্ছে, সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হচ্ছে। শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু কেন্দ্রীয় সভাপতি হয় নাই, এরকম অনেক ঘটনা আছে। প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমরু শুরা বাইনাহুম। আপনি যে গ্রুপিং দেখেন না, তারও কিন্তু একটা কারণ হলো এই প্রসেসের কারণ। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলছেন যে আপনাদের সভাপতি এবং সেক্রেটারি সিলেক্টেড না বরং ইলেক্টেড, কিন্তু আমরা ইতিপূর্বে দেখে এসেছি সেক্রেটারি সভাপতি হচ্ছে, অফিস সম্পাদক সেক্রেটারি হচ্ছে, সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হচ্ছে। এখন 31 ডিসেম্বরের সেটআপে যদি আমরা দেখতে পারি জাহিদুল ইসলাম সভাপতি হয়, অফিস সম্পাদক সেক্রেটারি হয় এবং সাহিত্য সম্পাদক অফিস সম্পাদক হয়, তাহলে শিবিরের কেউ না হয়েও যদি আগাম বলে দিতে পারছি, তাহলে শিবিরের গণতন্ত্র এবং নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা। যে হচ্ছে কেন্দ্রীয় সভাপতি ইলেক্টেড হয় এবং যিনি সেক্রেটারি হন তিনি মনোনীত হন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যিনি মনোনয়ন হন তিনি কিভাবে মনোনয়ন হন, একটু আমাকে ব্যাখ্যা করবেন কিনা, তারপর আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমরা গণতন্ত্রের অনেকগুলো রূপ জানি। এখানে হচ্ছে কন্ট্রোল ডেমোক্রেসির একটা রূপ আছে। তো শিবিরের যেটা মনোনয়ন হয়, সে মনোনয়নের ক্ষেত্রে শিবিরের কার্যকর পরিষদের যারা সদস্য আছে, কার্যকর পরিষদের সদস্য হচ্ছে তারা যারা শিবিরের সারা দেশের যে 144টি ইউনিট আছে সেই ইউনিটগুলোকে যারা কন্ট্রোল করে, ওনারা হচ্ছে কার্যকরী পরিষদের সদস্য। তাদের থেকে পরামর্শ নেওয়া হয়। তারা সারা দেশে সফর করে সারা দেশের সদস্য জনশক্তি সর্বপর্যায়ের জনশক্তিদের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, তাদের ধারণা সবকিছুর ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকে। তার মানে তাদের মতামত এবং সামগ্রিকতা বিবেচনায় তাদের পরামর্শের আলোকে এখানে সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন। তার মানে আপনি সেক্রেটারি মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেওয়া হয় কার্যকরী পরিষদের সদস্য যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে। সভাপতি নির্বাচনে যদি শিবিরের শুরু থেকে দেখেন, একটু আগে যে কমেন্টটা করছেন 31 তারিখ শিবিরের কেন্দ্রীয় সভাপতি কে নির্বাচিত হবে অথবা সেক্রেটারি কে মনোনীত হবে সেটা আগে থেকে ফিক্স। আপনি যদি সবসময় দেখেন সবসময় কিন্তু এরকম হয় না, অনেকগুলো ঘটনা আছে। শিবিরের সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু কেন্দ্রীয় সভাপতি হয় নাই, এরকম অনেক ঘটনা আছে। জাহিদ ভাইয়ের কোনো সম্পর্ক কথা আছে কিনা এই সাথে? আমি এটা শিশিরের কাছে পাস করতে চাচ্ছি। শুনেন, এটা তো উকিলের কাছে ক্যান্সার রোগের চিকিৎসা চাইলে হয়? উকিলের কাছে তো ওকালতি পরামর্শ চাইতে হয়। এখন শিবিরের সভাপতি একজন ইলেক্টেড হবেন, তারপরে সেক্রেটারি কে হবেন, এই পরামর্শ কে দিবে? হু নোজ দ্য ব্যাট? ইসলামের প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমরু শুরা বাইনাহুম। এই ও আমরু শুরা বাইনাহুমের মূল পলিসি কি? মূল পলিসি হলো তার কাছে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল, যে বিষয়ে যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে, এই পরামর্শ যারা দিবেন, একই পরামর্শ কি বাংলাদেশের চিফ জাস্টিস কে হবেন তারা দিতে পারবেন? পারবেন না। এই জন্য আমার কাছে মনে হয় যে শিবিরের এই লিডারশিপ নির্ধারণে যে সুনিপুণ কারিগর, এই সুনিপুণ কারিগরি সিস্টেমটা ইজ ভেরি বিউটিফুল। আপনি যে গ্রুপিং দেখেন না, তারও কিন্তু একটা কারণ হলো এই প্রসেসের কারণ। আপনি যে দেখেন না মারামারি, অমুক ভাই মুর্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ, তমুক ভাই আন্ডারগ্রাউন্ড, তমুক ভাই ওপেন, এটা যে দেখেন না, এই দেখেন না দেখার পিছনে কি কারণ? কারণ হলো এর যে সিস্টেমেটিক চেইন, এই সিস্টেমেটিক চেইনটা এত বিউটিফুলি মানে গাঁথা যে এখান থেকে চাইলেও কারো পক্ষে মুর্দাবাদ জিন্দাবাদ ডেভেলপ করা কঠিন। এখন কেউ যদি বলে যে অমুক দল তমুক দলকে দেখছি ভাই মুর্দাবাদ জিন্দাবাদ করতে করতে জীবন শেষ, ও গিয়ে দেখেন তো এই বিউটিফুলি গাঁথা সিস্টেমটা ফলো করে কিনা, তার রেজাল্ট হিসেবেই তো মুর্দাবাদ জিন্দাবাদ। এই জন্যই যে এই সিস্টেমটা এখানে করা হয়েছে, এই সিস্টেমটা স্পেশাল, অর্গানিক এন্ড স্পেশাল। হ্যাঁ, পৃথিবীর কোন সিস্টেমই ক্রিটিসিজমের বাইরে না, সকল সিস্টেমকে আমি আপনি ক্রিটিসাইজ করতে পারি,
কিন্তু সোফার প্র্যাকটিকেবল আজ থেকে 77 থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রায় হাফ এ সেঞ্চুরি, প্রায় 50 বছর, এই সময়টা থেকে এই সময় পর্যন্ত এইটি হিস্টোরিক্যালি প্রমাণিত যে দিস সিস্টেম ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দেন এনি আদার সিস্টেম। এখন প্রশ্ন, আমি আগেই বলছি যে কোনো সিস্টেমই 100% প্রুফ এই কথা বলা ঠিক হবে না। ফলে এখানকার যে সিস্টেমটা, শিবিরের ইতিহাসে অনেক সেক্রেটারি জেনারেল আছেন যারা কেন্দ্রীয় সভাপতি হন নাই, আমি নিজেও একজন। শিবিরের ইতিহাসে অনেক কেন্দ্রীয় সভাপতি কেউ কেউ আছেন যারা কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে থেকে অর্ধেক রাস্তায় বিদায় নিতে বাধ্য হয়েছেন। জানেন সেগুলা? জানেন না? বহু কার্যকরী পরিষদের সদস্য আছে যাদের ডিসিপ্লিন না মানার কারণে কার্যকরী পরিষদের সদস্যশিপ তো গেছেই, সদস্য পদ গেছে, তা জানেন? তাও তো জানা যায় নাই। এই সমস্ত কারণেই এটার ডিসিপ্লিনটা ইনট্যাক্ট আছে। এই ইনট্যাক্টটা থাকার কারণেই এর সুবাতাস ছড়ায়, আর না হলে টাকার ভাগাভাগি নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ আমার তো মনে আছে, আমি যখন, খুব সেন্সিটিভ কথা বলছি, আমি যখন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, একদিন সকালবেলা, সভাপতি বানানোর আগে একদিন সকালবেলা আমাকে বললো জরুরি সদস্য বৈঠক। আমি তখন কোচিং সেন্টারে ক্লাস নিতাম, বাংলা পড়াইতাম। সতত হেন তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কোচিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ টেস্টে কোচিং পড়াইতাম। আমাকে ফোন করে বললো যে জরুরি ভিত্তিতে আসেন। জরুরি ভিত্তিতে গেলাম শাহবাগে, গিয়ে দিকে একটা বিরাট আয়োজন, সকল সদস্যরা এখানে। কি হবে এখানে? বলে এখানে কেন্দ্রীয় সভাপতি আসবে। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সভাপতি আইসে বিভিন্ন কি কি কইলো না কইলো, কার কি লেখা নিল, কার কি পড়া নিল, কার কি বললো যে আমি নাকি, আমি তখন 3rd ইয়ারে পড়ি, আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ 3rd ইয়ার ল। আমাকে বলছে যে এখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করব। এই যে কেমনে বলে দিয়েছে, এমনি বলে দেয়নি কিন্তু, দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করছে। যাদের এই অভিজ্ঞতা আছে তারা দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করেছে। ওই স্লিপটা খুঁজলে দেখবেন ওইখানকার পার্টিসিপেন্টদের একটা বড় অংশ আছে যা উনি এই নেতৃত্বে আসুক এটা চায়, এই জন্যই ঘোষণাটা দেয়। ফলে এইটাকে যদি আমরা জিন্দাবাদ মুর্দাবাদ টাইপে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারবো, কিন্তু থিংস উইল বি রিয়েলি আদারওয়াইজ। ফলে এই সিস্টেম ভালো আপাতত, যদি এর চেয়ে বেটার সিস্টেম কেউ বলতে পারেন, যদি এর চেয়ে বেটার কোনো কিছু কেউ প্রপোজ করতে পারেন যেটা আরো ভালো, আরো ডেভেলপড, তাহলে তো আমার মনে হয় না শিবিরের কোনো কার্পণ্য থাকবে ওইটা অ্যাকসেপ্ট। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা